আমরা টুরিস্ট হিসেবে, কিন্তু সে একটা ঘুরানকে দিছে ভাই। আসসালামু আলাইকুম বাংলাদেশ, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? জাবির ভাই জিয়ার নাম তো নাই হোগা। এই মুহূর্তে আছি তরুণে, চলছে আমাদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি এবং গতকালকের পর আজকের দিন আমরা আসলে কতটুকু ঘুরতে পারবো জানি না, তবে আমাদের টার্গেটে আছে হচ্ছে নিকোলাস কোপারনিকাসের যে ঘরটা, সেখানে আজকে আমরা বেড়াইতে যাব এবং দেখা যাক এখানে আশেপাশে কি কি জায়গা আছে ঘোরার মতো, বিকজ আমাদের হাতে সময় খুব কম, 6টার সময় আমাদের ট্রেন। তো দেখা যাক, আজকে আমরা ঘুরতে বেরোইছি অনেক দিন পর ট্যুরিস্ট হিসেবে ঘুরতেছি। মানে পোল্যান্ডে আসার পরে জীবন নিয়ে আমি এত বেশি সিরিয়াস ছিলাম, আমি ঘর, অফিস, ভার্সিটি এর বাইরে কখনো হাঁটাহাঁটি করিনি। তো এবার বের হয়েছি অনেকদিন পর, ভাল লাগতেছে, একটা টুরিস্ট ফিল আসতেছে। খালি যখন পে করতে যাই তখন কইল যে একটা কামড় দেয়, এভাবে পে করার তো অভ্যাস নেই। যাই হোক, চলেন তাহলে আমাদের সাথে ঘুরে ঘুরতে জয়েন করেন। Summer love, you have no idea what you did to me. Summer love, didn't care that we were meant to be. এই মুহূর্তে আমরা হচ্ছে একটা ঐতিহ্যবাহী গির্জা ভ্রমণ করতে আসছি, সেন্ট জন ক্যাথিড্রাল চার্চ। চলেন ভিতরে যাই, দেখাই আপনাদেরকে। What you did to me. Summer love, didn't care that we were meant to be. You were mine, I was yours. Take me back once more. Summer love, sweet joy, where did you go? এই চার্চটা অনেক বেশি জনপ্রিয় বিকজ এটা অনেক বেশি গর্জিয়াসলি ডেকোরেটেড এবং অনেক পুরনো একটা চার্চ, যে কারণে সব ধরনের টুরিস্টের কাছে এটা অনেক বেশি জনপ্রিয়। তো আমি অনেকক্ষণ ধরে ভাবতেছিলাম যে আমি ক্যামেরার সামনে একটু কথা বলবো, কিন্তু চারপাশে এত বেশি নীরবতা এবং মানুষ এত সুন্দর মতো তাদের ধর্মীয় বিষয়গুলো পালন করতেছিল, যে কারণে আমি আর সাহস করিনি কথা বলার জন্য। তো মাত্রই মানুষজন বের হইলো, এরপর আমি একটু কথা বলার সুযোগ পাইছি। তো যাই হোক, এই চার্চ সম্পর্কে খুব ডিটেলস ইনফরমেশন আমি আসলে জানি না, যেহেতু এটা খুব ফেমাস একটা জায়গা এবং এখানে এন্ট্রি পুরোপুরি ফ্রি। এই কারণে আমি আসলে দেখার জন্য ঢুকছি। আর এটা হচ্ছে জীবনে প্রথমবার আমি কোনো একটা চার্চে আসছি। আমি হিন্দুদের গির্জায় গেছি, বৌদ্ধদের প্যাগোডাতেও গেছি, ওগুলো আমি দেখছি, বাট খ্রিস্টানদের চার্চ সিনেমার বাইরে আমার আসলে দেখা হয় নাই কখনো, যে কারণে এই প্রথমবার অভিজ্ঞতা অর্জনের জন্য আমার এখানে আসা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে কী রকম গর্জিয়াসভাবে সাজানো হয়েছে, প্রচুর ইনভেস্টমেন্ট আছে এই চার্চের পিছনে। বোঝা যায় যে কেন মানুষজন এখানে আসে। What you did to me. Summer love, didn't care that we were meant to be. ওকে, সো ভিতরে আমরা পরিস্থিতি দেখে আসছি, খুবই চমৎকারভাবে সাজানো এবং অনেক বেশি ডেকোরেটেড, যেটা বোঝা যায় যে এই ইনভেস্টমেন্টটা ওরা কীভাবে উঠাইতেছে। প্রচুর ট্যুরিস্ট আসে, ট্যুরিস্টদের কারণে আসলে এটা উঠে যাচ্ছে। আর ভিতরে সবাই এত সুন্দর নীরবতা পালন করতেছিল যে ওখানে আসলে আমার কথা বলার সাহস হয়নি। যাই হোক, এটা হচ্ছে অন্যদের প্রতি রেসপেক্ট বলতে পারেন। আমি চাইনি যে কেউ আমার কথাবার্তা শুনে ডিস্টার্ব ঢুকতো এবং তারা আমার বাংলা কিছু বুঝবে না, হয়তো ভাবতে পারে যে আমি নেগেটিভ কিছু বলতেছি। তাই তাদের ভিতরে কোনো কনফিউশন ক্রিয়েট করার ইচ্ছা ছিল না বলেই কিছু বলা হয় নাই। তো এই মুহূর্তে বেরিয়ে আসছি, আমাদের দ্বিতীয় দিনের আজকে ঘোরাঘুরি চলতেছে। তো আমাদের যাওয়ার সময় হচ্ছে আজকে বিকাল 6টার সময় আমাদের ট্রেন। তো এর আগ পর্যন্ত দেখা যাক এই শহর আমরা কতটুকু কি ঘুরতে পারি। তো গতকালকে যদিও আমাদের প্রোগ্রামটা শেষ হয়েছিল হচ্ছে নদীর পাড় থেকে ফিরে গিয়ে আবার সেই রেস্টুরেন্টে, বাট নদীটা আপনাদেরকে খুব সুন্দর মতো দেখানো সম্ভব হয় নাই। তো এখন আরেক দফা যাব ভিস্তুলা রিভারে এবং নদীটাকে আরেক পলক আপনাদেরকে দেখাবো, এরপরে দেখা যাক আর কোন দিকে মুভ করা যায়। আজকে প্রথম ভিডিওটা যারা মিস করছে তাদের জন্য আরেক দফা আমি দেখাচ্ছি। এই হচ্ছে ভিস্তুলা রিভার, এই নদীর পাড় ঘেঁষেই গড়ে উঠছে তরুণ শহরটা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এই শহরের উপরে প্রচণ্ড রকমের ধকল গেছে রাশিয়ান এবং জার্মানদের দ্বারা। এই শহরে অনেক বেশি তাফালিং হয়েছে, যেটাকে সহজ বাংলায় বলে তাফালিং। তো ওইগুলো জানতে হলে আপনাদেরকে যাইতে হবে হচ্ছে সেই আমার ফার্স্ট ব্লগে, যেখানে আমি ইয়াটা দেখাইলাম, মিউজিয়ামটা দেখাইলাম, সেখান থেকে ডিটেলস আপনারা জানতে পারবেন। ওরা একটা হেডফোন দিয়ে দিবে, একটা মোবাইলের মতো ডিভাইস দিয়ে দিবে, ওইখানে প্রত্যেক রুমে কোথায় কি আছে না আছে সেটা ডিটেলস ওরা শুনবেন আর আপনি দেখবেন, দেখে দেখে বুঝবেন। তো আমি প্রথমবার ব্লগটা করতে যখন গেলাম,
আমি আসলে এত বেশি মন্ত্রমুগ্ধের মতো সব কিছু শুনতেছিলাম যে আমি আপনাদেরকে মানে দেখে দেখে যে কথা বলে সব কিছু এক্সপ্লেন করবো সেটা সম্ভব হচ্ছিল না। তো তারপর আমি চেষ্টা করব যে সারমর্ম দিয়ে দিতে, মানে সারমর্ম আমি অ্যাড করে দিছি ওখানে। তো আপনার সারমর্ম শুনে বুঝতে পারবেন, বাকিটা কষ্ট করে নিজেকে জেনে নিতে হবে। কারণ আমি ইতিহাস নিয়ে এত বেশি ইন্টারেস্টেড না, কখনোই ছিলাম না, বাট তারপরও এই জায়গাতে এসে ইতিহাসটা আমাকে অ্যাট্রাক্ট করছে, যে কারণে আমি শুনছি, মনোমুগ্ধ হয়ে শুনছি। তো ওই ব্লগটা দেখে নেবেন। আর আজকে বাকি ঘোরাঘুরিটা শেষ করি। শহরটা দারুণ সুন্দর, দেখতেই পাচ্ছেন, পুরা মনে হচ্ছে ছবিতে আঁকা একটা শহর, অর্গানাইজড। কি সুন্দর চমৎকার একটা রাস্তা। আর এই যে দেখেন গাছ কি সুন্দর করে লাগাইছে, বোঝা যাচ্ছে কতটুকু জানি না। এই নিচে দেখি এক পলক দেখাই, এই যে প্লাস্টিক দিয়ে রেসিন দিয়ে সুন্দর করে ঢেকে খুব সুন্দর করে ওরা গাছগুলো লাগাইছে। ওদের প্ল্যান্টেশনের সিস্টেমটা পুরাই ডিফারেন্ট। আমার জানতে খুব ইচ্ছা করে যেটা এবার কীভাবে করে, এটা শিখতে হবে। পিছনে দেখতে পাচ্ছেন ভিস্তুলা রিভার, এবং যারা জার্মানিতে ডুসেলডর্ফে গিয়েছেন তারা খুব সুন্দর একটা মিল খুঁজে পাবেন। কারণ ডুসেলডর্ফের যে নদীটা আছে ওইটার সাথে এইটা অনেক বেশি মিল। মানে যদি আপনাকে না বলে হুট করে নামাই দেওয়া হয়, আপনি ইউরোপে আছেন এটুকু জানেন, কিন্তু কোন দেশে আছে জানেন না, তাহলে আপনার কাছে মনে হতে পারে আপনি যে মুহূর্তে জার্মানিতে আছেন। ওইখানেও সেম এরকম একটা ব্রিজ আছে। ওই ব্রিজটা হচ্ছে তালা ব্রিজ, ওয়ার্ল্ডের মোস্ট ফেমাস ব্রিজগুলোর একটা, যেখানে ভালোবাসার কাপড়রা গিয়ে তালা মাইরা আসে। ওই তালাগুলো ওইখানে পাওয়া যায়। পোল্যান্ডেও আছে, তবে এইখানে ওইরকম তালা আমি দেখতেছি না, সম্ভবত নাই। তবে আমরা এখন ওই ব্রিজের দিকে যাব, আমরা গিয়ে দেখবো যে ওখানে আসলে কি অবস্থা, এবং যদি কিছু থাকে তাহলে এটা অবশ্যই আপনারা দেখবেন। সো লেটস গো। আমরা এই মুহূর্তে ব্রিজের উপরে, এবং জার্মানির ডুসেলডর্ফের ওই ব্রিজের মতো এটার মধ্যে কোনো তালা নাই বা তালার ব্যবস্থা নেই। হু নোজ, হয়তো ভবিষ্যতে হবে, বাট এখনও নাই। এই হচ্ছে ব্রিজের উপর থেকে নদী, আর নদীর পাশের রাস্তাঘাট। একদম খালি একটা শহর। সামার টাইম, ট্যুরিস্টের টাইম, স্টিল তেমন কোনো ভিড় নেই। অথচ এখন কিন্তু প্রচুর ট্যুরিস্ট আছে এখানে, হোটেলগুলো বিজি, ট্যুরিস্টে বিজি। সম্ভবত কেউ একজন চেষ্টা করা শুরু করছিল আর কি, যে এখানে তালা ব্রিজ বানানো যায় কিনা। ভিয়েতা অ্যান্ড রাদেক, এই দুইজনের ভালোবাসা দেখা যাচ্ছে 2017 সালের মার্চ মাসের 2 তারিখ নাকি ফেব্রুয়ারির 4 তারিখ, জানি না ভাই, এই ফর্মেটে আমার কনফিউশন লাগে। যাই হোক, তারা শুরু করছে, এবং হয়তোবা আশেপাশে আরো 2-1টা তালা আমরা পাইতে পারি। এখানে একটা, আর ওই দিকে মানে আরো একটা দেখা যাচ্ছে। তারা এই ব্রিজের তালা তুলা মাইরা লক করে ফেলবে। এই যে আরেকটা, এটা হচ্ছে 23 সালে তালা মারছে তারা এখানে। ওকে, সো এখানে তাহলে আরো তালা পাওয়া যাবে। Yeah. Like I put something here. আমরা সকালে আমাদের খাওয়া দাওয়া শুরু করছিলাম হচ্ছে আমাদের হোস্টেলের একদম পাশে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে, এবং ওইটা নিয়ে ছোট্ট একটা রিল আমি অলরেডি ছাড়ছি। আর এই যে এরপরে আমরা এখন দুপুরে লাঞ্চ, এবং আমাদের হালকা হওয়ার একটু দরকার ছিল, তো হালকা হওয়ার জন্য আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম। গত রাতে যে রেস্টুরেন্টে খাইছিলাম আমরা ওইটাতেই আসছিলাম, তো ওইখান থেকে হালকা হয়ে বেরোইলাম। এখন যাব হচ্ছে আমরা বিখ্যাত সায়েন্টিস্ট নিকোলাস কোপার্নিকাসের বাড়িতে। তার একটা স্ট্যাচু অলরেডি আপনারা ভিডিওতে দেখছেন। এই আমি এখন স্ট্যাচুর পিছন সাইডে দাঁড়ায় রয়েছি, পিছন সাইডটা একবার দেখেন। এইটা হচ্ছে তার পিছন সাইড, সামনের সাইডও দেখাবো। আচ্ছা দেখাই দিই দেরি না করে। ওই যে খুব চমৎকার একজন স্ট্রিট আর্টিস্ট, সে পিয়ানো বাজাচ্ছে, সরি ভায়োলিন। এই যে নিকোলাস কোপার্নিকাস, এটা হচ্ছে তার স্ট্যাচু। তার বাড়ি এখান থেকে খুব কাছেই, ওয়াকিং ডিস্টেন্সেই তার বাড়ি। আমরা এখন যাব হচ্ছে সেখানে, তার বাড়িতে যাব। ঢুকতে নাকি 20 PLN করে লাগবে, 20 দতি করে। দেখি যদি ঢুকা সম্ভব হয় বা ভিডিও করতে দেয় তাহলে সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। কোনো শহরে গেলে তাদের এই ধরনের জিনিসগুলো না দেখলে মনে হয় আসলে ট্রাভেলিংটা অপূর্ণ থেকে যায়। এই যে আধা খাওয়া আপেলের মতো আধা খাওয়া ব্রেডও আছে। Copernicus.
ভাই বলতেছে তরুণ লাইক ইজ লাইক ডেঞ্জারাস। এটা কিন্তু দাদা যার মতো করে ভাঙ্গা গেল তারপরে। পোল্যান্ডের জনপ্রিয় সায়েন্টিস্ট কোপারনিকাসের হাউস, এই যে ঘর, এই লাল বিল্ডিং এটা। আর ওই লোক সে সব কিছু পলিশে বর্ণনা করতেছে, যেই কারণে আমি কিচ্ছু বুঝতেছি না। বাট এই হচ্ছে বিল্ডিং, দেখি আমরা চেষ্টা করবো ঢোকার জন্য, তার কথা বলা শেষ হোক। এই গাইড এত বেশি কথা বলে, ওর কথা শুনতে গেলে আজকে আমার ট্রেন মিস হয়ে যাবে, আমি জায়গায় দেখতেই পারবো না। ভাবতেছি ঢুকবো নাকি চলে যাবো। So it's up to you if you want to see or not. like we have train to catch actually, so in that case ওকে, ফাইনালি আমরা ঢুকে গেছি কোপারনিকাসের হাউসে। নর্মাল টিকিট হচ্ছে 26 টাকা করে, বাট স্টুডেন্ট হওয়াতে আমাদের কাছ থেকে রাখছে হচ্ছে 21 zloty, মানে দুইজনের জন্য 42। ওই যুগ কিন্তু আধুনিক এই বাথরুম ছিল না, এটা নতুন করে করছে, সো ডোন্ট গেট ইট রং। চলো এখানে যাই। আরে এত মার্বেল ইউনিভার্সে চলে আসছি লাগতেছে। আমি সায়েন্স বা বিজ্ঞান বুঝি না, বাট আমার কাছে এই জিনিসগুলো দেখতে খুব জোস লাগে। কোপারনিকাস কি ছিল? চায়না, এনসিয়েন্ট অবজারভেটরিজ। ওকে, ইজিপ্ট থেকে শুরু করে পেরু, চায়না, মেক্সিকো। মেক্সিকোতে কি আছে? ওকে, সো এখানে ডিটেলসটাও দেওয়া আছে। সামনে যথেষ্ট অন্ধকার, আমি শিওর না যে এটা কি আসলে বোঝা যাবে কিনা ক্যামেরাতে, বাট লেটস সি। সবগুলো হচ্ছে হলোগ্রাম দিয়ে করা। হলোগ্রাম প্রজেক্টরের মতো, অ্যাকচুয়ালি নট হলোগ্রাম, প্রজেকশন লাইটস। ল্যাঙ্গুয়েজ হচ্ছে পলিশে, যেগুলো আমি কিছু বুঝতে পারতেছি না। ওদের ইংলিশেও আছে, তবে ওইটার টাইম হচ্ছে পরে, তো ওই পর্যন্ত ওয়েট করা আমাদের দ্বারা সম্ভব না, আমাদের ট্রেন ধরতে হবে, তাই আমরা ওই টিকেটের জন্য ওয়েট করতে পারিনি। কোপারনিকাস এই গুহার মধ্যে থাকতো, চিন্তা করেন। এই সাইডে হচ্ছে বিদ্যুতের বোর্ড, এটা পুরোটা হচ্ছে খালি জায়গা, এখানে বোঝা যাচ্ছে না আসলে, মানে ক্যামেরায় পুরো অন্ধকার দেখাচ্ছে, বাট ওদিকে দেয়াল। পুরো প্রাচীন কেভ, মানে লাগতেছে আমি কোনো নতুন একটা ওয়ার্ল্ডে চলে আসছি। এই যে বিভিন্ন সায়েন্টিস্টরা কোপারনিকাসকে যে এখানে মানে ওরা এত গুরুত্ব দেয় আমার জানাই ছিল না। সায়েন্সের মানুষ হইলে হয়তো এই জিনিসগুলো অনেক ভালো করে বুঝতে পারতাম, কারণ আমি বাণিজ্যের মানুষ, তো এই জিনিসগুলো আসলে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে বলা যায়। আপনারা কোপারনিকাস সম্পর্কে কিছু জানেন? জানলে কমেন্টে জানাইতে পারেন। এই হচ্ছে কোপারনিকাসের হাউস। আন্ডারগ্রাউন্ডে আমরা মাটির নিচে আছি। অনেকটাই পরিমার্জন করা হয়েছে লাগতেছে। এটা কি? Doors unlocked. Exit. এই ঘর শেষ? আমি শিওর না ঘর কি শেষ কিনা, বাট যদি এটা শেষ হয়ে যায় তাহলে এটা খুবই ছোট একটা ট্যুর, মানে অনাকাঙ্ক্ষিতভাবে ছোট, আনএক্সপেক্টেডলি স্মল। ওকে, আমরা প্রথমে ভাবছিলাম যে নিচে যতটুকু আমি কনফিউজড হয়ে গেছিলাম যে তাহলে তো 20 টাকা দিয়ে ঢুকছি, এটাই লস। কিন্তু পরে দেখলাম যে এখানে আরো দেখার মতো জিনিসপাতি আছে, জায়গা আছে। সো এখন হচ্ছে আমরা সেকেন্ড ফ্লোরটা তাহলে দেখাই। সব চিত্রকর্ম, এগুলো সব অথেন্টিক চিত্রকর্ম।
ওই যুগের চিত্রকর্ম এগুলো। এই যে কত হাতের লেখা চিঠি, পোলিশ ভাষা এমনিই বোঝা যায় না, পোলিশ ভাষা এমনিই বোঝা যায় না, তারপর সে লিখছে টানা হাতে। এই যে আবার একটা আছে চিঠি, দলিল পত্র, সেই কালির যুগে প্রথম দিকে যখন ওই যে ফাউন্টেন পেন দিয়ে লিখতো ওই যুগের কালি। তার হাতে লেখা সুন্দর ছিল, বেশ সুন্দর লিখতো সে। এই ছবির বয়স 1964 এর এটা। এই যেখানে ডিটেলস দেওয়া আছে 1964। চল পাশের রুমে যাই। এটা তো দেখতে আমাকে দারুচিনির মতো লাগতেছে। পেস্তা, পেস্তা নাকি জানি বলে এটাকে, জয়ফল জয়ত্রী ওইরকম কিছু একটা, ওইটার মতো লাগতেছে। ওই সময়কার পানির পাত্র, জুতা, কত বছর ধরে এই জিনিসগুলো সংরক্ষণ করছে, ভাবা যায়। ওই সময়কার চাবি, বিশাল বিশাল চাবি, পানির পাত্র। কিন্তু এগুলো 14th সেঞ্চুরির জিনিসপত্র। হ্যাঁ, সবগুলো হচ্ছে 14th সেঞ্চুরি থেকে, মানে 1400 শতক থেকে এগুলো এখানে সঞ্চিত, মানে ওরা এগুলো রেখে দিছে যা পাইছে আর কি। এই যুগের কাঁচের বোতলের মতো এই সময় কাঁচের বোতল ছিল। এটা কি জিনিস জানি না। ও হো, এটা যে শুয়ের পিছনে থাকতো, যে কাউবয়দের জুতার পিছনে থাকতো। চমৎকার চমৎকার। এখন মনে হচ্ছে না টাকা যা দিয়েছি সেটা ঠিক আছে, পোষাইতেছে। কাঠে পাঠাতাম, খালি ক্যাচ ক্যাচ করতেছে। আমি এরকম কিছুই আশা করতেছিলাম যখন আমি ভাবতেছিলাম যে আমাকে বেডরুমটা দেখা উচিত। এই যে এত ছোট, আল্লাহ, সে কি বাইকটা আমার ছিল যে বাচ্চাদের জন্য। টেবিল চেয়ার, একজন বিখ্যাত গবেষক, উদ্ভাবক, বিজ্ঞানী সেখানে বসে খেত। সুন্দর বানিয়েছে মুরগিটা, মাছটা, রুটিগুলো বেশি অরিজিনাল লাগতেছে। ভাই, যদি এই সাইজের একটা আলমারি এই যুগে বানাইতে যাই বা এরকম ডিজাইন করে কত টাকা খরচ হবে হিসাব আছে? কি সুন্দর কারুকাজ করছে, নাইস। ভালুকের চামড়া দিয়ে তৈরি। I have no idea who are they. যে এখানে আগুন জ্বালাইতো ঘর গরম রাখার জন্য। ওই সময় কি সমস্ত যে করতো এরা মাথায়, এগুলোই ছিল সৌন্দর্য, আভিজাত্যের লক্ষণ। এই যুগে হইলে এগুলো হাস্যকর লাগতো না। কোপারনিকাসের তৈজসপত্র, চুলা, এখানে রান্না বান্না করতেছে। এটা অরিজিনাল সবজি রাখছে, ওগুলো মনে হয় ফেক, বাট এটা অরিজিনাল, যা লাগতেছে দেখে। কাঠ খোদাই করে কত সুন্দর চেহারা বানাইছে, কি দারুণ ভাবে ফুটাই তুলছে চেহারাগুলো, খেয়াল করছেন? নাইস। ওই যুগের মানে শিল্পীরা আসলে দারুণ মানে মেধাবী ছিল। এই যে শত হাজার বছর আগের কাহিনী, 1400 সালে একজন বিজ্ঞানীর গবেষণা কেন্দ্র বা রুম, এখানে বসে লেখালেখি করতো। ওই সময়কার পয়সা, ফিক্সড। হ্যাঁ, এটা লাগাই দিছে, কারণ এগুলো রেখে দিলে মানুষ নিয়ে যেত। পয়সার ঝুলি, কলম, আর লিখে চিঠি। মাত্র
শুধুমাত্র জলদস্যুদের মুভিগুলোতেই দেখছিলাম এরকম সিন্ধুক, যে প্রথম সামনাসামনি দেখলাম। এটা হচ্ছে বিল্ডিং এর দ্বিতীয় ফ্লোর, সেকেন্ড তলা, মানে সেকেন্ড ফ্লোর বা দ্বিতীয় তলা। এই যেটা হচ্ছে তাহলে তার গুদাম ঘর, যেখানে সে শস্য সংগ্রহ করে রাখতো। চিন্তা করেন, একটা যুগ যখন ফ্রিজ ছিল না, কিছু ছিল না, কিভাবে মানুষ খাবার দাবার সংরক্ষণ করতো। মুরগি পাখি সব ঝুলতেছে, এখানে মাছ ঝুলতেছে, মানে যা তো দিনে দিনে ফ্রেশ ফ্রেশ খেয়ে শেষ করতে হইতো। এখন যাচ্ছি হচ্ছে তৃতীয় তলায়। প্রথম যুগের গ্লোব বা মানচিত্র। এত সিম্পল সিম্পল জিনিসগুলো দিয়ে তারা গবেষণা করতো, কত কিছু বানাই করছে। মানে এরা যদি এই যুগের টেকনোলজির মধ্যে থাকতো, তাহলে তারা দুনিয়ারে আরো 100 বছর সামনে নিয়ে যেতে পারতো। এটা হচ্ছে চতুর্থ তলার রুম। এখানে সে কি রাইটিং করতো প্রবাবলি, আই হ্যাভ নো আইডিয়া, বিকজ কিছু কাগজপত্র দেখা যাচ্ছে, এখানে টাইপিং মেশিন, লেখালেখির সরঞ্জাম দেখা যাচ্ছে, আর ওইখানে গবেষণার কিছু উপকরণ। সো প্রবাবলি সে এখানে থিওরিগুলো নিয়ে কাজ করতো। ওই যে বালুর তৈরি যে ল্যাম্প ছিল আগে, উল্টায় দিতে হইতো, ওই ল্যাম্প, স্যান্ড ল্যাম্প, স্যান্ড ক্লক, সরি ক্লক। সে মেহমানদারি করার জন্য সবাইকে এত দূর নিয়ে আসতো। বাট এখানে বসে খেতে মনে হয় না খারাপ লাগবে, এই জায়গাটা আমার কাছে ভালোই লাগতেছে। এত সুন্দর কারুকাজ এই কাঠের ইয়াগুলোর উপরে, সিন্দুকগুলোর উপরে তাকায় থাকতে মন চায় ভাই। আর এই যে চিত্রগুলো দেখেন, অস্থির ভাই অস্থির, পুরো একটা ভিন্ন যুগে বসবাস করতেছি। এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে সর্বশেষ ফ্লোরে, কোপারনিকাসের খাতা বালিশ। পাথরটার কাজ কি জানি না, এখানে ডিসক্রিপশন আছে, কেউ যদি বুঝেন তাহলে জানাইতে পারেন। পড়ার মতো ধৈর্য আসলে আমার নাই। এই যে পুরা বাড়ির মডেলটা হচ্ছে এখানে, আমরা এখন আসলে এখানে ঘুরতেছি। এই 1400 সাল পুরনো শব্দটা কি শুনতে পাচ্ছেন আপনারা? ওয়েল প্রবাবলি শোনা যাচ্ছে না, বিকজ শব্দটা খুব মানে লিমিটেড ভলিউমে দেওয়া, যে কারণে অতটা পরিষ্কার না। আমরা শুনতে পারতেছি, বাট ক্যামেরায় মনে হয় না এটা ধারণ করা সম্ভব হচ্ছে। চলুন বাকি রুমটাকে এক্সপ্লোর করি। মেটাল স্ট্রিট, মেটাল বার, উড কাটিং, উড কেভিং, কি করে তো ফর্মাল কালেকশন অফ দি সিটি মিউজিয়াম। কোনো ইনফরমেশন নাই। তো এর ভিতরে মোমবাতি দেখা যাচ্ছে, সো বলা যায় যেটা হচ্ছে আলোর জন্য ব্যবহার করা হইতো, ল্যাম্পের জন্য।
ওই যে ওখানে একটা ফিল্ম চলতেছে এই বিষয়গুলো নিয়ে। আরও বিস্তারিত জানতে চাইলে আপনারা এখানে আসলে দেখবেন এগুলো। কিন্তু কি কাঠ, আয়রন বার্ডস, ওকে, এগুলো সব লোহার টুকরা। এই যে এখানেও কিছু নয়েজ আছে, শুনতে কি পাচ্ছেন? জলদস্যুদের মুভিতে দেখছেন না, কাঠের ব্যারেল, এই যে কাঠের ব্যারেল। এই যে এখন আপনারা বুঝলেন যে আপনারা কত আধুনিক হয়েছেন। এই হইতেছে পায়খানা, এখানে বসে হাগু করতো, দেখেন কোনো ফ্ল্যাশেস কিচ্ছু ছিল না, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কাঠের তৈরি কমক। শুক্রিয়া করেন আপনারা, পানি নাই, বদনা নাই, কত কাহিনী করেন, তার তো ফ্ল্যাশ ম্যাশ বসারও ঠিক মতো জায়গা ছিল না, অবস্থা দেখছেন। শুক্রিয়া করেন, শুক্রিয়া করেন। আমি শুক্রিয়া করতেছি যে আমি খুব ভালো একটা জায়গায় আল্লাহ রাখছে, ভালো একটা যুগে আমি আসছি, আমাকে এই জায়গাতে বসতে হয় না। ছোট একটা লাইব্রেরির মতো এই জায়গাটা আমার পুরোই আধুনিক। ওই যুগের বুক, বইগুলা কি সুন্দর করে বাইন্ডিং করতো, দেখলে মনে হয় মেটাল, বাট এগুলো লেদারের। মেটালের উপরে খোদাই করে বানানো, জোস না? প্রজেক্ট চলতেছে চারপাশে, আমি শিওর না আমার এখানে ওটা ঠিক হবে কিনা, আমার ওজন বেশি, পুরো ফ্লোরটা হচ্ছে কাচের, ভাঙা যাওয়ার একটা সম্ভাবনা আছে, তাই যাবো না এখানে। বাহ, ওই সময়কার পয়সা, এরকম একটা পয়সা আমিও কিনছি, কালেকশনে রাখছি। চিন্তা করেন, মানুষ আগেও সভ্যই ছিল, এত অসভ্য কোনো যুগেই ছিল না আসলে। পাউচ, একটা ছোট সঙ্গে বোতাম, পয়সা, বিগ বোনস, হাঁস মুরগি ঝুলতেছে, শস্য ভান্ডার। Shame on me for shame, because কপারনিকাস যে একজন অ্যাস্ট্রোলজার ছিল এটা আমি জানতামই না, আমি আজকে জানছি। সো এখান থেকে আপনাদেরকে একটা জিনিস বলতে পারি যে আপনারা যদি চান কোনো কিছু শিখতে, কোনো নতুন জায়গায় গেলে ওরকম ওই বিষয়গুলো দেখতে দেখতে আপনি অনেক কিছু শিখতে পারবেন। যেমন কপারনিকাস সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, বাট আমার কিন্তু অ্যাস্ট্রোফটোলজি দারুণ ভালো লাগে। আমি নিজেও অনেকবার ট্রাই করছিলাম ফটোগ্রাফি করার, বাট হয় নাই। সো এখানে আসার পর আমি জানলাম যে সে আসলে খুব দারুণ মাপের একজন অ্যাস্ট্রোলজার ছিল, এবং সে এত সিম্পল জিনিস দিয়ে অ্যাস্ট্রোলজিতে মানে অবদান রাখছে। জিনিসটা দেখার পরে, বুঝার পরে আই এম জাস্ট অ্যামেজড যে ওই যুগে 1400 সাল আগে কত সিম্পলভাবে সে কত দারুণ দারুণ কিছু কাজ করে গেছে, যেটা এই যুগে মানুষ এখনও মনে রাখছে। এবং মূলত এই তরুণের মানুষজন তাকে যা দেখলাম যে এই এরিয়ার মানুষজন তাকে অনেকটা ওই যে বলে না ইন্ডিয়ানরা ভগবান হ্যাঁ, ওই লেভেলে আসলে ওকে চিন্তা করে, ওকে নিয়ে যে সুন্দর সুন্দর জিনিসপাতি বানায় রাখছে, আনবিলিভেবল, মানে তার ভ্যালুটা এদের কাছে অনেক বেশি। 2 দিনের ঝড়ো ট্যুরের পর আজকে এখন আমাদের বাসে যাওয়ার সময় হয়ে গেছে। তো ট্যুর যতই ভালো হোক না কেন, সেটা যতটা না ভালো লাগা বা আনন্দের অনুভূতি দেয়, তার চেয়ে বেশি দুঃখজনক অনুভূতি হয় যখনই ভাবি যে এই মুহূর্তে থেকে এই পুরো ট্রিপটা জাস্ট এ মেমোরি, শুধু মেমোরি হয়ে গেছে, এটা সাথে যাচ্ছে না কিছু না, এটা জাস্ট মেমোরি হয়ে থাকতেছে। তো জিনিসটা অনেক দুঃখ দিলেও আসলে এটা একটা নেশার মতো কাজ করে, যে কারণে কিছুদিন পর পরে আসলে ঘুরতে ইচ্ছা করে। আমার গতকালকে রাতে ওই মধ্যরাত মতো বাইরে ছিলাম, হালকা বৃষ্টি ছিল, বাসায় এসে গোসল করছি, ঠান্ডা পানি খাওয়া হয়েছে,
তো সব কিছু মিলে শরীর খারাপ হয়ে গেছিল, আমার গলা টলা ব্যথা শুরু হয়েছে, ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছিল, বাট দিন শেষে ঠিকই ঘোরাঘুরি করছি, ঘোরাঘুরিটা বন্ধ হয় নাই। তো এটা হচ্ছে একটু নেশার মতোই আর কি, ঘরে বসে থাকতে ইচ্ছে করে না। তো আজকের মতো তাহলে আমাদের তরুণের এই ট্রিপ থেকে আমি জাবের ভাই বিদায় নিচ্ছি। যাওয়ার আগে আরও একবার আপনাদেরকে মনে করে দিতে চাই যে আপনাদের বিজনেস রিলেটেড যে কোনো প্রমোশনাল ওয়ার্ক এবং সার্ভিস এখন থেকে জাবের ভাইয়ের কাছে পাচ্ছেন। ওয়েবসাইট ডিজাইন কিংবা লোগো ডিজাইন অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনাদের প্রমোশনাল ওয়ার্ক, অ্যাডভার্টাইজমেন্ট সব কিছু। অলরেডি 2জন বাঙালি ব্যবসায়ী ভাই আমার উপর ভরসা করেছেন এবং আপনারা হয়তো বা তাদেরকে চিনেন, তাদের সাথে আমার অনেকগুলো ব্লগ আছে, তো তাদেরকে নিয়ে নতুন করে বলবো না। কিন্তু আপনিও চাইলে আমাকে ভরসা করতে পারেন, আমাকে জাস্ট একটা নক দিলেই হবে। আই এম অলওয়েজ নক অ্যাওয়ে ফ্রম ইউ। সো আজকের মতো হলে এখানেই শেষ করি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অনেক কাক পাখি ডাকতেছে এবং আমরা যাচ্ছি হচ্ছে এখন স্টেশনে, বাট আমার ভাই সে শিওর না সে কোন দিকে যাইতেছে, সে নিয়ে যাচ্ছে, আমিও হাঁটতেছি। আজকে যদি আধা ঘন্টা আসে আর ট্রেনের, এরপর যদি বলে যে ভাই আমরা তো ভুল দিকে চলে আসছি, এই যে আসলে জঙ্গল আছে না, ওরা এখানে গুম করে রেখে যাবো, এমনভাবে গুম করুন যে ভূত খুঁজে পাইব না। জাস্ট কিডিং। ইনশাল্লাহ আমরা ঠিকঠাক মতো পৌঁছে যাবো। এই শহরটা কি বড় লোক না গরিব কি বলবো বুঝতেছি না, বিকজ এই শহরে মেভো নাই। মেভো থাকলে ভাই এত কষ্ট হয়, হাইটে হাইটে এত দূর যাই, গুল্লির বেগে মেভো একটা নিয়ে যেতাম স্টেশন। ট্যুরিস্ট শহর, ট্যুরিস্টদের জন্য সে মেভোর ব্যবস্থা রাখে নেই। মেভো কোম্পানির উচিত এই ব্যাপারটা মাথায় রাখা।